ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার প্রায় দোরগোড়ায় আমরা চলে এসেছি। বেশ অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম, মূলত মাকড়দার যে সমস্ত ছেলে মেয়েদের পড়াই তাদের জন্যে। আমাদের শেষ একটা ছোট্ট চ্যাপ্টার বাকি আছে ইনকাম ট্যাক্সের। আমার কিছু ব্যক্তিগত অসুবিধার জন্যে আমি অফলাইন ক্লাসটাতে দু একদিন আসতে পারছি না, সেই জন্যে এই ভিডিও ক্লাসটা তৈরি করছি, তাদের যাতে উপকার হয় সেই কারণে। তো আমাদের ইনকাম ট্যাক্সের ছোট্ট একটা চ্যাপ্টারটা হচ্ছে যে ইনকাম হুইচ ইনকাম ডু নট ফর্ম পার্ট অফ টোটাল ইনকাম, মানে যে সমস্ত আয় টোটাল ইনকামের অন্তর্ভুক্ত নয়। মানে কি বলতে চাইছি, ইনকাম ডু নট ফর্ম পার্ট অফ টোটাল ইনকাম। মানে টোটাল ইনকামটা তো বেশ কিছু জিনিস নিয়ে তৈরি হয়। প্রথম যখন চ্যাপ্টারটা পড়েছিলাম সেখানেই আলোচনা করে নিয়েছিলাম যে 5টা সোর্স থেকে রোজগার হয়। এই যে রোজগারগুলো বলবো, এই রোজগারগুলো টোটাল ইনকামের অংশ হবে না, এইটাকে বোঝাচ্ছে। প্রথম কোনটা? প্রথম হচ্ছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি থেকে যদি রোজগার হয়, তার হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি থেকে রোজগার করলো কোনো একজন ব্যক্তি 50,000 টাকা, আর তার নিজের ব্যক্তিগত রোজগার পার্সোনাল ইনকাম হচ্ছে 20,000 টাকা। এই 20,000 টাকাটা টোটাল ইনকামের অন্তর্ভুক্ত হবে না, ঠিক আছে? তাহলে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি থেকে এইরকমভাবে যে ঘটনাটা করছে সেটা টোটাল ইনকামের অন্তর্ভুক্ত হবে না। তারপরে ধর অংশীদারি কারবারের মুনাফার অংশ। ব্যাপারটা হচ্ছে যে অংশীদারি কারবারের নিজেরই একটা পৃথক সত্তা আছে, মানে ওর নামেই একটা হিসেব তৈরি হয়। এবারে অংশীদাররা ব্যক্তিগতভাবে ধর দুজন পার্টনার আছে, এক্স আর ওয়াই। যখন এদের মিলিত প্রফিট হচ্ছে, মানে টোটাল যে প্রফিট যার মধ্যে ওদের দুজনের প্রফিটটাই ঢুকে রয়েছে, সেটা তো ট্যাক্সেবল হচ্ছেই, তাই না? কিন্তু এদের যে ব্যক্তিগত যে প্রফিট তার উপরে আর ট্যাক্স ধার্য হবে না। এইটা হচ্ছে অংশীদারি কারবারের মুনাফার অংশ। তারপরে জীবন বীমা থেকে প্রাপ্ত অর্থ। এখানে একটা কথা দেখবি রয়েছে যে কি ম্যান ইন্স্যুরেন্স। কিম্যান ইন্স্যুরেন্স বিষয়বস্তুটা কি? কিম্যান ইন্স্যুরেন্স বিষয়বস্তুটা হচ্ছে কি মানে কি? চাবি। অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানের ধর একজন ব্যক্তি ভীষণভাবে সেই প্রতিষ্ঠানের পক্ষে গুরুত্বপূর্ণ, মানে যাকে ছাড়া কাজই হবে না, তার জন্যে যদি কোনো ইন্স্যুরেন্স করা হয়ে থাকে এবং সেখান থেকে যদি কোনো প্রাপ্ত অর্থ পাওয়া যায়, সেটা কি হবে? কর মুকুবের মধ্যে পড়ে না। জীবন বীমা থেকে বোনাস সহ প্রাপ্ত অর্থ সম্পূর্ণরূপে করমুক্ত। তবে 80DD3 ধারায় প্রাপ্ত অর্থ কিংবা কিম্যান বীমাপত্র থেকে প্রাপ্ত অর্থ ওই কর মুকুবের মধ্যে পড়ে না। তার মানে এখান থেকে যে তুই ইন্স্যুরেন্সটা পাচ্ছিস, ইন্স্যুরেন্সের যে টাকাটা পাচ্ছিস, সেটা করমুক্ত নয়। কোনো ব্যক্তির মৃত্যুর পর যদি বীমা থেকে টাকা পাওয়া যায়, সেটা হবে করমুক্ত। তারপর হচ্ছে পার্লামেন্ট এবং বিধানসভার সদস্যদের দৈনন্দিন ভাতা। মানে যারা পার্লামেন্টের সদস্য হয় তাদেরকে বলা হয় এমপি, আর যারা বিধানসভার সদস্য হয় তারা হচ্ছে এমএলএ, ঠিক আছে? এমপি হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট আর এমএলএ হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে? মানে অ্যাসেম্বলি মানে বিধানসভা। এরা কি হয়? দৈনন্দিন একটা অ্যালাউন্স পায়, করমুক্ত। নির্বাচন বাবদ মানে সংসদ সদস্যের নির্বাচন ক্ষেত্র বাবদ ব্যয়, মানে যে সংসদ যেখানে দাঁড়িয়েছে
মানে তার যে এরিয়ায় সে দাঁড়িয়েছে সেখানে সে যদি কোনো তার জন্যে ভাতা পায়, মানে অ্যালাউন্স পায়, করমুক্ত। বিধানসভার সদস্যদের নির্বাচন ক্ষেত্র বাবদ ভাতা, অর্থাৎ এত সময় পর্যন্ত যেটা বললাম, এমপি মানে দিল্লি আর এমএলএ মানে আমাদের পশ্চিমবাংলা, কলকাতা। তাহলে বিধানসভার সদস্যদের নির্বাচন ক্ষেত্র বাবদ ভাতা হলো, তাহলে এগুলো কর্ম। তারপর কি আসছে? তারপর আসছে পুরস্কার সমূহ, অ্যাওয়ার্ডস অর রিওয়ার্ডস। মানে কোনো ভালো কাজ মানে জনস্বার্থে কোনো কাজ যদি আমরা করে থাকি, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার কর্তৃক অনুমোদিত কোনো সংস্থা জনহিতকর কোনো কাজের জন্য পুরস্কার প্রদান করলে, মানে কোনো একটা প্রতিষ্ঠান যে কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার দ্বারা অনুমোদন প্রাপ্ত, তারা যদি আমরা কোনো কাজ করলাম, তারা আমাদের কোনো পুরস্কার প্রদান করলো, অর্থাৎ কিছু অর্থ পেলাম, তার জন্যে যে অর্থটা পেলাম তার উপরে আমায় কোনো ট্যাক্স দিতে হবে না। ঠিক আছে? লাস্ট অফ অল হচ্ছে আঞ্চলিক কর্তৃপক্ষের আয়। এবার আমরা আসি আঞ্চলিক কর্তৃপক্ষ বলতে আমরা কি বুঝি। আঞ্চলিক কর্তৃপক্ষ বলতে আমরা বুঝি, ধর মিউনিসিপ্যালিটি, তোরা থাকিস পঞ্চায়েতের আন্ডারে, আমরা থাকি মিউনিসিপ্যালিটির আন্ডারে, এরা হচ্ছে আঞ্চলিক কর্তৃপক্ষ। তার মানে তোরা যেখানে থাকিস তোদের জায়গাটা চালায় কে? পঞ্চায়েত। আমাদের জায়গাটা চালায় কে? মিউনিসিপ্যালিটি। এরা হচ্ছে আঞ্চলিক কর্তৃপক্ষ। ধর এরা এলাকায় জল সরবরাহ করলো, জল সরবরাহ করে কিছু আয় করলো, করমুক্ত। মানে তোদের ধর পঞ্চায়েতেরই কোথাও জল সরবরাহ করে কিছু আয় করলো, করমুক্ত। কিন্তু অন্য জায়গায় যদি জল সরবরাহ করে, মানে মাকড়দার মানে থেকে বাইরে বেরিয়ে গিয়ে যদি কোথাও জল সরবরাহ করে, সেখান থেকে যদি আয় হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু করমুক্ত আর হবে না। কি বলছে? কোনো আঞ্চলিক কর্তৃপক্ষের যে আয়গুলো সম্পূর্ণ করমুক্ত। প্রথম যে জায়গাটা আসি সেটা হচ্ছে কি, গৃহ সম্পত্তি খাতে আয়, মূলধনী লাভ। মূলধনী লাভ বলতে বোঝায় কি, কোনো সম্পত্তি বিক্রি করে যদি আয় হয়। অন্যান্য উৎস থেকে আয়, মানে ব্যাংক ইন্টারেস্ট, কোনো ডিভিডেন্ড পেলাম, এগুলো। আর নিজের স্থানীয় সীমার মধ্যে কারবার বা পরিষেবাগত আয়, যেটা আমি ওই জল সরবরাহের কথা বললাম। নিজের স্থানীয় সীমার মধ্যে বা বাইরে জল বা বিদ্যুৎ সরবরাহ থেকে আয়। কি বললাম? নিজের স্থানীয় সীমার মধ্যে বা বাইরে জল বা বিদ্যুৎ সরবরাহ থেকে আয়। তো ব্যাপারটা হচ্ছে যে আমি বোধহয় একটা জায়গায় একটুখানি ভুল বললাম। সেটা হচ্ছে যে এখানে যেটা বলছে যে নিজের স্থানীয় সীমার মধ্যে বা বাইরে জল ও বিদ্যুৎ সরবরাহ থেকে আয়। তার মানে আমি যদি বাইরেও জল বা বিদ্যুৎ সরবরাহ করে থাকি, অর্থাৎ মাকড়দার পঞ্চায়েত যদি অন্য কোথা থেকেও, অন্য বাইরে মানে জায়গাটার বাইরেও যদি জল সরবরাহ করে থাকে, তাহলেও সেখান থেকে তার ইনকাম হবে এবং সেটা করমুক্ত আয় বলে বিবেচিত হবে। এই ছিল মোটামুটি এই চ্যাপ্টারের বিষয়বস্তু। ভালো করে শোন। আর আমি যে জায়গাগুলো মূলত পড়তে হবে আমি দাগ দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমার মনে হয় না তোদের কোনো অসুবিধে হবে।